হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে তোমাদের সাথে ম্যাথসের ক্লাসে। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডিতে তোমরা কিন্তু ম্যাথসের কোশ্চেন যেরকম দেখতে পাবে সেরকম টাইপেরই কোশ্চেন কিন্তু আজকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি। তো ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে তোমাদের দেখতে হবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে তোমাদের এই সমস্ত ক্লাসগুলো, যাতে তারাও উপকৃত হয়। চলো আমরা দেরি না করে কোশ্চেন স্টার্ট করব। টোটাল 20টা কোশ্চেন রয়েছে, যেরকম টাইপের কোশ্চেন আমরা দেখতে পাবো এক্সামে। সিলেবাস রয়েছে, সিলেবাসের মধ্যে যে সমস্ত টপিকগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত টপিকের ওপর কিছু মিসম্যাচ থাকতে পারে। মিসম্যাচ মানে হচ্ছে টপিকের বাইরে কোশ্চেন থাকতে পারে, কিন্তু কোশ্চেনগুলো যেগুলো করানো হবে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো একটু ভালো করে শুনবে, আমরা ডিটেলসে আলোচনা করবো প্রত্যেকটা কোশ্চেনকে। দেরি না করে আমরা চলো স্টার্ট করি প্রথম কোশ্চেন ডিসকাশন। প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, একটা মিনিট, ঠিক আছে, চলো 1 নম্বর কোশ্চেন নাম্বার 1। প্রথম দেখো কোশ্চেন দেওয়া হয়েছে যে একটা আয়তক্ষেত্রের কর্ণ এবং ক্ষেত্রফল, কর্ণের মান দেওয়া আছে 25 মিটার আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 168 মিটার স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত সেটা বার করতে হবে। তো আমাদের কি করতে হবে, ডিটেলসে সলভ করবার জন্য এমনিতে এই কোশ্চেনটাকে খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়া যায়। 168 এই সংখ্যাটা হচ্ছে 7 আর 24-এর গুণফল। 7, 24, 25 একটা ট্রিপলেট সেট হয়ে যাবে। তাহলে এই দৈর্ঘ্যটা 7, এটা 24 হয়ে যাবে। দৈর্ঘ্য জানতে চাইছে 24 আনসার হয়ে যাবে। তাহলে এইভাবে করে দেওয়া যায়, কিন্তু আমি ওভাবে না করে ডিটেলসে সলভ করছি, যাতে প্রত্যেকে এখানে যারা যারা ক্লাস দেখছো তারা তারা যেন বুঝতে পারো। আচ্ছা, ক্ষেত্রফল কত বলেছে 168, আর কর্ণ বলেছে কত 25। কর্ণ হচ্ছে ডায়াগোনাল, এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত জয়েনিং লাইন, যার মান দেওয়া আছে কত 25 মিটার। আচ্ছা, এখন ক্ষেত্রফল বলে দিয়েছে 168 মিটার স্কোয়ার। তো আমি দৈর্ঘ্যটাকে এক্স, প্রস্থটাকে ওয়াই, বা কিছু একটা অল্টারনেটিভলি তুমি ধরলে, এই দৈর্ঘ্যটাকে তুমি ধরলে হচ্ছে এক্স আর এই দৈর্ঘ্যটাকে ধরলে হচ্ছে ওয়াই, মানে আমাকে ওয়াই এর মান বের করতে হবে। ঠিক আছে, এখানে জানতে চাইছি এটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে আমরা কিন্তু লংগেস্ট লেন্থটাকে নিয়ে নেবো, তাহলে ওয়াই এর মান বের করতে হবে। দেখো এখানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির জন্য আমরা পাইথাগোরাসের থিওরেম লাগাতে পারবো, বলতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার। তাহলে এটা একটা রিলেশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 এর স্কোয়ার, এটা রিলেশন। আর একটা কি, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হচ্ছে 168। দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হচ্ছে 168, যেহেতু ক্ষেত্রফল বলে দিয়েছি 168, তাহলে এক্স আর ওয়াই এর গুণফল এক্স ইন্টু ওয়াই, সেটা হচ্ছে 168। তোমাকে বার করতে হবে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত মানে হচ্ছে ওয়াই এর মান কত। তাহলে এক কাজ করা যাক, এটাকে আমরা দু রকম ভাবে ফর্মুলা লিখবো। দু রকমের ফর্মুলা মানে হচ্ছে, একবার হচ্ছে এটা ফর্মুলা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু 25 স্কোয়ার, মানে হচ্ছে 625। এক্স আর ওয়াই এর গুণফল হচ্ছে 168, যার ডবল হয়ে বসবে, তাহলে এক্স প্লাস ওয়াই এটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 168। আমি কোনো স্টেপ জাম্প করছি না। 168 দ্বিগুণ হচ্ছে 8 দুগুণে 16, 32, 33। এটা কি হয়ে যাবে, এটার সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড করলে কত আসছে, আমি একদম অ্যাড করেই লিখছি, ইকুয়ালস টু 6 5 11, হাতে 1, এটা 6, আর 6 3 9, 961। এটা কার ভ্যালু পেলাম 961, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু পেলাম 961। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 961। তাহলে এক্স আর ওয়াই এর যোগফল কত হবে, তাহলে এক্স আর ওয়াই এর যোগফল হবে হচ্ছে 961 এর রুট করলে যেটা হয় 31। তাহলে এক্স আর ওয়াই এর যোগফল হচ্ছে 31, আর এক্স আর ওয়াই এর গুণফল হচ্ছে 168। তুমি এখান থেকে এইরকমও করতে পারো যে এক্স আর ওয়াই এর যোগফল 31, দুটো নাম্বার এমন কিছু চুজ করতে পারো যাতে যোগ করে 31 হয় আর গুণ করলে 168 হয়, এখান থেকে করতে পারো। অথবা তুমি এইটাকে আরো একবার ফর্মুলায় লেখো, কিন্তু এটার ফর্মুলা যেমন আমরা এটা লিখেছি, আর একটা ফর্মুলা আছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আর একটা ফর্মুলা আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে ওই ফর্মুলাটা তুমি লিখতে পারো। তাহলে এটার আরো একটা যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা আমি লিখছি এখানে,
এক্স প্লাস ওয়াই, আচ্ছা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে তো লেখা হয়েছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে লিখবে এবার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, যার মান হচ্ছে কত আবার 625। আচ্ছা 2xy এর মান এখানে লিখেছিলাম, 2xy এর মান হচ্ছে 8 দুগুণে 16, 336, যেটা 625 থেকে মাইনাস হবে, 625 থেকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 9 আসবে, এখানে 3 আর 1 4, এটা 8 হয়ে যাবে, 289 হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 289। তাহলে এক্স মাইনাস ওয়াই কত হয়ে যাবে, 289 এর রুট মানে 17। এবার এক্স আর ওয়াই এর যোগফল হচ্ছে 17, এক্স আর ওয়াই এর বিয়োগফল হচ্ছে 31, তোমাকে বের করতে হবে ওয়াই এর ভ্যালু। তাহলে আমি লিখছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 31, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 17। আমরা যদি দুটো ইকুয়েশনকে মাইনাস করি তাহলে এটা নিচের ইকুয়েশনের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, আর এই এক্স এক্স ক্যান্সেল আউট হবে, ওয়াই ওয়াই যোগ হয়ে গিয়ে 2y হয়ে যাবে, ইকুয়ালস টু এদিকটা তো 31 থেকে 17 বিয়োগ হয়ে যাবে, এটা আসছে কত, এটা আসছে হচ্ছে, মাইনাস করছি, তো আমাকে তো ওয়াই এর মান বের করতে বলেছে না, আচ্ছা ওয়াই এর মান বের করতে, আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু ভুল লিখেছি, ভুল বলতে না, দেখো আমি যখন ফর্মুলাটা যখন লিখছি তখন আমি এক্স মাইনাস ওয়াই লিখছি, তো এক্স মাইনাস ওয়াই লিখছি মানে কিন্তু আমি এখানে এটা ধরে চলছি যে এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে বড়। ফর্মুলাটা যখন আমি লিখছি দেখো এখানে এক্স মাইনাস ওয়াই লিখছি, তার মানে কি এক্স ওয়াই এর চেয়ে বড়, এটা ধরে লিখছি চলছি আমি। তাহলে তুমি এটাকে একটু চেঞ্জ করে নাও, তুমি এটাকে ওয়াই করে নাও, এটাকে এক্স করে নাও, যেহেতু আমি ফর্মুলায় এক্স মাইনাস ওয়াই লিখেছি তাহলে এক্স কে বড় হতে হবে, তাহলে তুমি এইটাকে এক্স করে নাও, এটাকে ওয়াই করে নাও, সেট হয়ে যাবে। এবার তাহলে আমি এক্স এর মান বের করবো, তাহলে এক্স এর মান বের করতে আমরা দুটো ইকুয়েশনকে মাইনাস না করে দুটো ইকুয়েশনকে প্লাস করব। একটু লেন্দি হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা ফর্মুলা ডিটেলসে করছি বলে। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা কি করব, মাইনাস না করে প্লাস করে দেবো। আচ্ছা দুটো ইকুয়েশনকে প্লাস করলে ওয়াই ক্যান্সেল আউট হবে, 2x ইকুয়াল টু পাওয়া যাবে কত, এটা 7 আর 1 8, 3 আর 1 4, তাহলে এক্স এর মান পাওয়া যাবে 48 কে 2 দিয়ে ভাগ করে 24। তো চেয়েছিল এটাই যে দৈর্ঘ্যের মান কত, এখান থেকে এতটা লেন্থ কত, তো আনসার হয়ে যাবে হচ্ছে 24 হয়েছে অপশন সি তে, অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। অথবা তোমরা দেখো এই রকম ভাবে না করে তোমরা কিন্তু ট্রিপলেট মুখস্থ রাখতে পারো, যে 7 24 25 এটা একটা ট্রিপলেট, 3 4 5 এটা একটা ট্রিপলেট, তো ট্রিপলেটের কনসেপ্ট দিয়েও তোমরা কিন্তু এই কোশ্চেনকে সহজে সলভ করতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে 4 বছরে সরল সুদে 6000 টাকা সুদে আসলে যদি 8000 টাকা হয় তাহলে একই হারে কোন সময়তে 525 টাকা সুদে আসলে 700 টাকা হবে। তাহলে কি সুদের হার বের করতে হবে, দেখো 6000 টাকা বলছে সুদে আসলে 8000 টাকা হয়েছে, তাহলে কাজ করি আমি এখানে একদিকে আমি আসল লিখছি আর একদিকে আমি সুদ আসল লিখছি। আচ্ছা আসল আর সুদ আসল, আসল হচ্ছে 6000 আর সুদ আসল হচ্ছে 8000। এখন আমি যদি এই আসল আর সুদ আসলের যদি অনুপাত দেখে নিই, সেই অনুপাতটা হচ্ছে 3:4, অনুপাতটা কত আসছে 3:4, মানে আমি যদি 3 টাকা রাখি সেটা সুদে আসলে 4 টাকা হয়ে যাবে, আর তার জন্য টাইম লাগবে হচ্ছে 4 বছর। তাহলে 3 টাকা থেকে 4 টাকা হতে টাইম লাগে ক বছর, 4 বছর লাগে। 3 টাকা থেকে 4 টাকা হতে টাইম লাগে ক বছর, 4 বছর, সেটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছে বলে আমি লিখলাম এখানে 4 বছর। এবার দেখছি যে বলছে কোন সময় 525 টাকা সেটা 700 টাকা হয়ে যায়। চলো আসল হচ্ছে 525, এটা 700 কনভার্ট হবে, তাহলে 525 আর 700 একবার রেশিও করে নিই আমরা, 7 দিয়ে ক্যান্সেল আউট, এটা হবে 7 7 49, 5 7 35 75, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 100, এখনো কাটা যায়, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, তার মানে দেখো আমরা যদি রেশিও করি সেই রেশিওতে আমরা আবার দেখতে পাচ্ছি যে এটা 3 টাকা থেকেই 4 টাকা হচ্ছে, তাহলে টাইম ক বছর লাগবে। তো আগে আমরা দেখে নিয়েছি যে 3 টাকা থেকে 4 টাকা হতে টাইম 4 বছর লাগে, তাহলে এখানেও 3 টাকা থেকে 4 টাকা হচ্ছে বা 525 টাকা থেকে 700 টাকা হচ্ছে, তো আনসারটা 4 বছরই হবে। কেউ যদি 6000 টাকা রেখে 8000 টাকা রিটার্ন পায় 4 বছরে,
তাহলে অন্য কেউ একজন 525 টাকা রেখে সে 700 টাকা রিটার্ন পাবে ওই 4 বছরে, সেম রেট অফ ইন্টারেস্টে। এখানে রেট অফ ইন্টারেস্টটা কত সেটা বের করার প্রয়োজন পড়লো না। কেন পড়লো না? তার কারণ এইখানে যে রেশিওটার, এইখানে রেশিওটা ম্যাচ করে গেছে বলে। যদি রেশিও না ম্যাচ করতো তাহলে আমরা এখান থেকে একটা রেশিও থেকে মানে রেট অফ ইন্টারেস্টটা বের করে নিতাম। সেই রেট অফ ইন্টারেস্টটা বের করতে আমরা কি করতাম, এই যে আসল দেওয়া আছে 3 টাকা, সুদ আসল দেওয়া আছে 4 টাকা, তাহলে 1 টাকা সুদ, 1 টাকা সুদ 3 টাকার ওপর, তাহলে রেটটা কত? 1/3 ইন্টু 100, কিন্তু সেটা তো 4 বছরের রেট, তাকে আমরা আবার 4 দিয়ে ভাগ করে দিতাম, রেট অফ ইন্টারেস্ট পেয়ে যেতাম। সেই রেট অফ ইন্টারেস্টটাকে এই জায়গায় কাজ লাগিয়ে দিতাম, কত বছর সময় লাগবে সেটা পেয়ে যেতাম। তো সেরকম না করে আমরা যেহেতু রেশিও দেখতে পাচ্ছি ম্যাচ করেছে, তাহলে এখানে 4 বছর মানে ওদিকেও কি হবে? 4 বছরই হবে আনসার। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3 তে। বলছে একটা নৌকা 42 মিনিটে 7 কিলোমিটার প্রতিকূলে যায় এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার হয়। দেখো স্রোতের গতিবেগ 3 কিলোমিটার মানে 3 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? স্রোতের গতিবেগ 3 কিলোমিটার মানে হচ্ছে স্রোতের গতিবেগটা 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কি হবে? অনুকূল প্রতিকূলের কোশ্চেন, টাইম অ্যান্ড ডিস্টেন্স সিলেবাসের মধ্যে রয়েছে। তো বলছে একটা নৌকা 42 মিনিটে 7 কিলোমিটার প্রতিকূলের দিকে যায়, তাহলে প্রতিকূলের দিকে 60 মিনিটে কতটা যায় সেটা বের করতে হবে। এখানে 42 মিনিটে 7 কিলোমিটার দিয়েছে, তাহলে আমাকে দেখতে হবে যে 60 মিনিটে মানে 1 ঘন্টায় কতটা যায়। তাহলে প্রতিকূলের দিকে প্রতিকূলের দিকে 42 মিনিটে 7 কিলোমিটার যাচ্ছে। তাহলে আমরা যদি দুদিকে 7 দিয়ে কাটি তাহলে 6 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে, আর 60 মিনিটে 10 কিলোমিটার যাচ্ছে। এই যে 60 মিনিটে 10 কিলোমিটার যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি যে প্রতিকূলের গতিবেগটা হচ্ছে 10 কিমি পার আওয়ার। প্রতিকূলের গতিবেগ হচ্ছে 10 কিমি পার আওয়ার। প্রতিকূলের গতিবেগ মানে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, তার ভ্যালু হচ্ছে 10। প্রতিকূলের গতিবেগ কত মানে কি? নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটাকে বিয়োগ করলে আসবে হচ্ছে 10। আর স্রোতের গতিবেগ মানে ওয়াই এর ভ্যালু প্রশ্নের মধ্যে দেওয়া আছে 3, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 13 হয়ে যাবে, 13। এক্স এর ভ্যালু 13 মানেই হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগটা হবে হচ্ছে 13। এক্স হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ আর ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ। তাহলে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে আমরা পাই প্রতিকূলে গতিবেগ, যার মান দেওয়া আছে কত? 10। ওয়াই এর মান 3 প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে, তো এক্স এর মান আমরা ইকুয়েশন থেকে পেয়ে গেলাম 13। ছোট্ট ছোট্ট ইকুয়েশন, এগুলোই কিন্তু ইকুয়েশন। হ্যাঁ, কোনো ভ্যারিয়েবল থাকলো, ইকুয়াল টু ডান দিকে কোনো সংখ্যা থাকলো, তো এগুলোকে আমরা কি বলি? ইকুয়েশন বলি। যেমন এটা 3x ইকুয়াল টু দেওয়া আছে 9, তাহলে x ইকুয়াল টু কত? এগুলো ছোট ছোট ইকুয়েশন। তো ইকুয়েশন গুলোকে সলভ করতে জানতে হবে। তো বড় বড় ইকুয়েশনও সলভ করতে হয় অনেক সময় অ্যারিথমেটিকের প্রশ্নে, আর ছোট ছোট ইকুয়েশনও সলভ করতে হয়। তাহলে ইকুয়েশন সলভ সেটা মানে তোমাদের মানে আসতে হবে। আর কনসেপ্ট তো লাগছেই, যে চ্যাপ্টারে যে যা কনসেপ্ট, সেই কনসেপ্ট গুলো কিন্তু লাগছেই। নেক্সট কোশ্চেন নাম্বার 4। একটা ট্রেন যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে 500 মিটার এবং 250 মিটার দৈর্ঘ্যের দুটো সেতু অতিক্রম করে। ট্রেনটার দৈর্ঘ্য কত? বলছে একটা ট্রেন 100 সেকেন্ডে 500 মিটার একটা দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করছে। তো এটা মনে রাখবে, একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করে তখন সে কিন্তু শুধুমাত্র সেতুকে অতিক্রম করে না, সে সেতুর লেন্থ প্লাস তার নিজের লেন্থ, তার নিজের লেন্থ মানে ট্রেনটার লেন্থ, এই দুটো লেন্থের যোগফল যা ততটা লেন্থ অতিক্রম করে। তাহলে একটা ট্রেনকে যদি একটা সেতুকে অতিক্রম করে বেরোতে হয়, তাহলে ট্রেনটাকে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে আমি যদি বলি যে ট্রেনটা 100 সেকেন্ডে কতটা যাচ্ছে, তোমাদের বলতে হবে 500 মিটার প্লাস নিজের লেন্থ যাচ্ছে। কিন্তু প্রশ্ন রকম বলা থাকবে না, শুধু বলা আছে দেখো একটা ট্রেন 100 সেকেন্ডে 500 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে অতিক্রম করছে, আর 60 সেকেন্ডে 250 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে অতিক্রম করছে। ঠিক আছে, মানে তোমাকে প্রশ্নে এরকম দেখানো হবে যে 100 সেকেন্ডে 500 মিটার যায়, কিন্তু বুঝে নিতে হবে যেহেতু ট্রেন একটা সেতুকে অতিক্রম করছে, তাহলে 100 সেকেন্ডে শুধু 500 যাচ্ছে না, তার নিজের লেন্থ সে যাচ্ছে। তাহলে ট্রেনটা আমি এইভাবে লিখছি, 100 সেকেন্ডে কতটা যায়, তার নিজের লেন্থকে আমি ধরে নিচ্ছি x মিটার, আর প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে 500 মিটার, মানে টোটাল এত লেন্থ বা এত মিটার কভার করছে 100 সেকেন্ডে। একই রকম ভাবে 60 সেকেন্ডে কতটা কভার করছে? 60 সেকেন্ডে হচ্ছে x মানে নিজের লেন্থ প্লাস 250, এত মিটার কভার করছে।
এখন আমি দুটো লাইনকে মাইনাস করব, দুটো লাইনকে মাইনাস করলে 100 সেকেন্ড থেকে 60 সেকেন্ড মাইনাস হয়ে 40 সেকেন্ড হবে। তাহলে ট্রেনটা 40 সেকেন্ডে কতটা যায়, যখন আমরা এই পার্টটা থেকে এই পার্টটা মাইনাস করবো তখন এক্স আর এক্স সেম ভ্যারিয়েবল আছে, কেটে যাবে। 500 থেকে 250 মাইনাস হয়ে গিয়ে শুধু 250 মিটার হয়ে যাবে। তাহলে ট্রেনটা 40 সেকেন্ডে 250 মিটার যাচ্ছে। ট্রেনটা 40 সেকেন্ডে যদি 250 মিটার যায়, তাহলে আমরা 4 সেকেন্ডে কি বলতে পারবো, 4 সেকেন্ডে 25 মিটার যাচ্ছে। আমি স্টেপ বাই স্টেপ কোনো রকম স্টেপ জাম্প করছি না, একটা করে শূন্য এদিকে কাটছি ওদিকে কাটছি। তাহলে ট্রেনটা 4 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 25 মিটার। আচ্ছা, আমি এইটাকে না হয় 100 সেকেন্ড নতুবা 60 সেকেন্ডে কনভার্ট করব। তো আমি এটাকে 100 সেকেন্ডে কনভার্ট করে দিচ্ছি। দেখো 4 সেকেন্ডকে 100 সেকেন্ডে কনভার্ট করতে 25 দিয়ে গুণ করে দেবো বোথ সাইড, মানে এদিকেও 25 দিয়ে গুণ ওদিকেও 25 দিয়ে গুণ। তাহলে এদিকে 25 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, এদিকে 25 দিয়ে গুণ করলে 100 সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তোমরা চাইলে 60 সেকেন্ডেও কনভার্ট করতে পারো, ঠিক আছে, 4-এর সাথে 15 গুণ করলে 60 হয়, মানে এদিকে ওদিকে 15 দিয়ে গুণ করতে পারো। তাহলে এদিকে আমি 25 দিয়ে গুণ করে 100 করে দিলাম, ওদিকে 25 দিয়ে গুণ করে আমি 25-এর সঙ্গে 25 গুণ 625 মিটার লিখে দিলাম। তাহলে একটা জিনিস তোমরা দেখো, একবার এই জায়গায় লেখা আছে ট্রেনটা 100 সেকেন্ডে যায় x প্লাস 500, আবার এই জায়গায় লেখা আছে ট্রেনটা 100 সেকেন্ডে যায় হচ্ছে 625। তাহলে আমরা কি বলতে পারবো যে এই x প্লাস 500 যা 625 হচ্ছে তাই, ব্যাস ইকুয়েশন রেডি। তাহলে x প্লাস 500 মানেই হচ্ছে 625। তাহলে এখান থেকে x এর ভ্যালু কি হয়ে যাবে, 625 থেকে 500 মাইনাস মানে 125 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। 125 রয়েছে কোথায়, অপশন বি তে রয়েছে, তাহলে অপশন বি হবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 5। একটা ট্রেন 45 মিনিটে দুটো স্টেশন এ এবং বি এর মধ্যে একটা দূরত্ব অতিক্রম করছে। এ আর বি দুটো স্টেশনের মধ্যে একটা দূরত্ব, যে দূরত্বটা প্রশ্নের মধ্যে দেওয়া নেই ওটাই চেয়েছে লাস্টে, স্টেশন দুটোর মধ্যে দূরত্ব কত, বলছে 45 মিনিটে এ থেকে বি তে পৌঁছে যাচ্ছে। বলছে যদি ট্রেনটা তার গতি 5 কিলোমিটার পার আওয়ার কমিয়ে যদি যেত তাহলে বেশি সময় লাগতো, 3 মিনিট আরো বেশি লাগতো, 45 মিনিটের জায়গায় 48 মিনিট লাগতো। জানতে চাইছে স্টেশন দুটোর মধ্যে দূরত্ব কত ছিল। দেখো দূরত্ব সমান, সে একবার 5 কিলোমিটার পার আওয়ার কম গতিবেগে যদি যায় তাহলে বলছে যে 3 মিনিট বেশি লাগে, 5 কিলোমিটার পার আওয়ার কম গতিতে গেলে 3 মিনিট বেশি লাগে, এটাই বলেছে। তাহলে দূরত্বটা কত সেটা বার করতে হবে। দেখো এখানে আমরা এই রকম ভাবে করতে পারি, অনেক রকম ভাবে করা যায়, তার মধ্যে আমরা রেশিও মেথডটাকে চুজ করছি, রেশিও মেথডে করছি। দেখো সেম ডিস্টেন্সের ক্ষেত্রে কি হয়, টাইম রেশিওকে তুমি যদি স্পিড রেশিওতে কনভার্ট করতে চাও তাহলে রেসিপ্রোকাল করে দিতে হয়। কি বললাম, টাইম রেশিওকে যদি তোমরা স্পিড রেশিওতে কনভার্ট করতে চাও তাহলে রেসিপ্রোকাল করে দিতে হয়, কিন্তু ডিস্টেন্সটা সেম থাকতে হবে। এখানে বলা আছে ডিস্টেন্স সেম, তাহলে আমরা কি করব, টাইম রেশিও লিখবো একবার 45 একবার 48, এটা কিন্তু মিনিটে টাইমগুলো দেওয়া আছে, আর রেশিও করবার সময় মিনিট মিনিট তো কেটে যাবে। রেশিও মানে কি, মাঝখানে এইভাবে রেশিওর যদি সাইন দিই তাহলে এদিকে আর মিনিট আর ওদিকে মিনিট কি আর থাকবে, মিনিট মিনিট তো কেটে যাবে। নাম্বার যেমন কাটে তেমন একক একক কেটে যায়। তাহলে এটা হচ্ছে টাইম রেশিও। নেক্সট স্পিড রেশিও, রেশিও ঘুরে যাবে 48:45 হয়ে যাবে স্পিড রেশিও। এগুলোকে চাইলে ছোট করতে পারো, নাও করতে পারো। স্পিড এখানে রেশিও করলে কত আসছে, এটা আমরা কাটবো কত দিয়ে, 3 দিয়ে কাটবো, 3 15 45, 3 16 48। এখন একটা জিনিস দেখো, স্পিডটা কমেছে কতটা, স্পিডটা কমেছে হচ্ছে 1 ইউনিট, কিন্তু প্রশ্নে বলেছে স্পিডটা কমতে হবে হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এই ডিফারেন্সটা কি 5 হতে হবে, তাহলে এই ডিফারেন্সটাকে 5 বানাতে গেলে আমি এইখানে আর এইখানে আরো 5 দিয়ে গুণ করব। তাহলে এখানেও 5 দিয়ে গুণ, এখানেও 5 দিয়ে গুণ, গুণ করার পর এবার লিখছি 5 16 80, তাহলে একবার স্পিড হয়ে যাবে 80 কিমি পার আওয়ার, আর 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 75, তাহলে 75 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অরিজিনাল স্পিড। অরিজিনাল স্পিডে গেলে তার 45 মিনিট লাগবে, আর যদি সে 5 কিলোমিটার পার আওয়ার কম গতিবেগে যায় তাহলে তার 48 মিনিট লাগবে। সেন্স বোঝা গেছে নিশ্চয়ই। এবার 80 কিমি পার আওয়ার এই স্পিডে যদি যায় আর 45 মিনিট যদি জার্নি করে তাহলে এ থেকে বি স্টেশনে পৌঁছে যাবে। তাহলে আমি এবার দেখবো যে 80 কিমি পার আওয়ার এই স্পিডে 45 মিনিটে ট্রেনটা কতটা যাচ্ছে। তাহলে কতটা যাচ্ছে মানে ডিস্টেন্স চাই, আর ডিস্টেন্স বের করতে আমরা কি করি, স্পিডের সঙ্গে টাইমকে গুণ করি। কিন্তু স্পিডের সঙ্গে টাইমকে যখন তুমি গুণ করবে, এই স্পিডটা দেখো আছে কিমি পার আওয়ারে আর এই টাইমটা আছে হচ্ছে মিনিটে, তাহলে কিমি পার আওয়ারের সঙ্গে মিনিট তো কখনো গুণ হবে না, কিমি পার আওয়ারের সঙ্গে আওয়ারই গুণ হবে। তাহলে 80-র সাথে তুমি গুণ করবে, আমি ডিস্টেন্স চাইছি এখন এ থেকে বি পয়েন্টের মধ্যে দূরত্ব, তাহলে 80-র সাথে গুণ করব 45, কিন্তু 45কে আমরা কনভার্ট করে নেবো হচ্ছে ঘন্টায়।
তাহলে মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে আমরা কি করি, 60 দিয়ে ডিভাইড। তো ডিভাইড করে 15 দিয়ে কেটে দাও, 3 15 45, 4 15 60, 4 আর 80 কেটে হয়ে যাচ্ছে কত, 20, 20 ইন্টু 3 মানে হয়ে যাচ্ছে কত, 60। তাহলে 60 কিলোমিটার হচ্ছে দূরত্ব। অপশন রয়েছে বি তে, অপশন বি হয়ে যাচ্ছে রাইট আনসার। ওকে, মুভ করলাম নেক্সট কোশ্চেন নাম্বার 6। এ এবং বি এর মধ্যে 8,840 টাকা ভাগ করুন যাতে 8 বছরের শেষে এ এর প্রাপ্ত পরিমাণ 10 বছরের শেষে বি এর প্রাপ্ত পরিমাণের সমান হয়। মানে 8 বছর পরে এ এর সুদ আসল 10 বছর পরে বি এর সুদ আসলের ইকুয়াল হয়ে যাবে। এ আর বি কে এমন ভাবেই টাকা ভাগ করতে হবে। সুদ আসল মানে হচ্ছে সুদ আর আসল মিলিয়ে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ এখানে বলা হয়েছে, দেখো চক্রবৃদ্ধি সুদ হচ্ছে বার্ষিক 10%। একটা জিনিস খেয়াল রাখবে, এখানে প্রথম জনের টাকা মানে এর টাকা কম বছর খাটছে, 8 বছর খাটছে, আর দ্বিতীয় জন বি এর টাকা কিন্তু 10 বছর খাটছে। এখন আমি যদি এ কে কম টাকা দিই আর বি কে যদি বেশি টাকা দিই, তাহলে কি হবে, এর টাকা কম, এর টাকা কম বছর খাটছে, তাহলে সুদে আসলে কখনো বি কে ধরতে পারবে না সে। যদি এর সুদ আসল আর বি এর সুদ আসলকে ইকুয়াল তৈরি করতেই হয়, তাহলে আমাকে কি করতে হবে, এর যেহেতু টাইম অল্প, তাহলে এ কে বেশি টাকা দিতে হবে, আর বি এর যেহেতু টাইম বেশি, বি এর টাকা বেশি বছর খাটবে, তাহলে কি করতে হবে, বি কে কম টাকা দিতে হবে। ব্যাস, এই যে তুমি জিনিসটা বুঝলে, এরপরে তুমি কি করবে, যখনই তুমি দেখছো বার্ষিক 10% লেখা আছে, বার্ষিক 10% মানে হচ্ছে আমরা জানি যে 100 টাকা থেকে 110 টাকা রিটার্ন পাওয়া যায়। 10% কথার মানে কি, 100 টাকা থেকে 110 টাকা রিটার্ন পাওয়া যায়, মানে 10 টাকা রাখলে 11 টাকা রিটার্ন পাওয়া যায়। কিন্তু যেহেতু এই দুটো টাইমের মধ্যে গ্যাপ হচ্ছে 2 বছরের, তাহলে তোমরা কি করে নেবে, ওই 10 আর 11 স্কোয়ার করে নেবে। 10 আর 11 স্কোয়ার হচ্ছে 100, আর 11 স্কোয়ার হচ্ছে 121। তাহলে কি করলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই, 10 আর 11 স্কোয়ার করে দিলাম। 10 আর 11 পেলাম কোত্থেকে, যে 10% হচ্ছে বার্ষিক সুদের হার, মানে 100 টাকা রাখলে 110 টাকা রিটার্ন পাওয়া যায়, বা ছোট করলে 10 টাকা থেকে 11 টাকা রিটার্ন পাওয়া যায়। যেহেতু টাইমটা হচ্ছে 2 বছরের, তাহলে আমরা কি করে নিলাম, ওই 10 আর 11 স্কোয়ার করে নিলাম। এবার এই দুটো টাকার মধ্যে একটা টাকা এর কাছে যাবে, একটা টাকা বি এর কাছে যাবে। এবার আমি শুরুতেই বলেছিলাম যে এর যেহেতু টাকাটা কম বছর খাটছে, তাহলে এ কে তুমি বেশি টাকা দাও, আর বি এর টাকা যেহেতু বেশি বছর খাটছে, বি কে তুমি কম টাকা দাও। ক্লিয়ার হয়েছে? এবার জানতে কি চাওয়া হয়েছে, আচ্ছা দুজনকার টাকার পরিমাণটা কি কি, তো দুজনের টাকার পরিমাণ এই অনুপাতে থাকবে, এ আর বি এর ভ্যালুগুলো এই অনুপাতে থাকবে, ঠিক আছে? তাহলে এই অনুপাত কোথায় রয়েছে, দেখো এখানে রয়েছে, অপশন বি তে রয়েছে। এর টাকা হচ্ছে এইটা, বি এর টাকা হচ্ছে 4000, ঠিক আছে? একই সেম অনুপাতে আছে। তুমি যদি এটাকে 4 দিয়ে কাটাকুটি করো, তাহলে দেখবে এই অনুপাতটা তুমি পাচ্ছ। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি এরটা। আর এই দুটোর যোগফল, এই দুটোর যোগফলও কিন্তু 8840। তাহলে কারেক্ট আনসার আমরা পেয়ে গেছি অনুপাত থেকে। আর বিশেষ কিছু নেই কোশ্চেনটাতে। মুভ করব নেক্সট কোশ্চেনে, নাম্বার 7। দুটি পাত্র এ এবং বি তে যথাক্রমে 5:2 এবং 7:6 অনুপাতে মেশানো স্পিরিট এবং জল রয়েছে। পাত্র সিতে একটি নতুন মিশ্রণ 8:5 অনুপাতে স্পিরিট এবং জল পেতে এই মিশ্রণগুলিকে যে অনুপাতে মিশ্রিত করতে হবে তা বের করুন। তোমাকে কি করতে হবে, এটা সিম্পলি অ্যালিগেশনের কোশ্চেন। অ্যালিগেশন কোশ্চেনটা ইজিলি সলভ করে দেওয়া যাবে। পেয়ে যাবো যে সিতে তুমি যদি এই অনুপাতে স্পিরিট আর জলকে পেতে চাও, তাহলে এই দুটো মিশ্রণকে কোন অনুপাতে মেশাতে হবে। তো তার জন্য আমরা করতে পারি অ্যালিগেশন। তাহলে অ্যালিগেশনে আমরা কি করব, হয় স্পিরিটের পার্সেন্টেজ বা স্পিরিটের আনুপাতিক ভাগার বা স্পিরিটের পার্ট, তুমি যা ইচ্ছা বলো, হয় স্পিরিটের পার্ট নতুবা জলের পার্ট দিয়ে আমরা অ্যালিগেশন চালাবো। তো আমি এখানে স্পিরিটের পার্ট দিয়ে অ্যালিগেশন চালিয়ে দিচ্ছি। তো স্পিরিটের পার্ট দিয়ে যদি আমরা অ্যালিগেশন চালাতে চাই, তো আমরা কি করবো, এখানে বলবো যে 7 ভাগের মধ্যে 5 ভাগ স্পিরিট আছে, তাহলে 5 এর 7। এখানে আমরা কি বলবো, 13 ভাগের মধ্যে 7 ভাগ স্পিরিট আছে, 13 ভাগের মধ্যে 7 ভাগ স্পিরিট। আর মিশিয়ে যেটা তৈরি করছি সেটাকে আমরা কি বলবো, যে 13 ভাগের মধ্যে 8 ভাগ স্পিরিট আছে, 13 ভাগের মধ্যে 8 ভাগ। এবার কি করো, ফ্র্যাকশন গুলোকে কাটানোর জন্য এই 7, 13 আর 13, মানে 7 আর 13, 7 আর 13 লসাগু, 7 13 91, লসাগু তো আমরা গুণ করে পাবো। তো 91 দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করে নিতে পারো, ম্যান্ডেটরি নয় যে গুণ করতেই হবে, গুণ করে নিতে পারো। তাহলে গুণ করলে কি হবে, এই ফ্র্যাকশন গুলো কেটে যাবে, ইজিলি তোমরা মাইনাস করতে পারবে। তাহলে আমি যদি 91 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে নিই, এখানে 7 আর 13 হবে কেটে, তাহলে 5 13 65 হয়ে যাবে।
এখানে 13 আর 91 কেটে 7 হবে, 7 7 49 হয়ে যাবে। আর এখানে এটা কেটে কুটে 7 হবে, 7 8 56 হয়ে যাবে, 56। এবার ডিফারেন্স নেবো, তাহলে এদিকে ডিফারেন্স কত, 7 এর ডিফারেন্স, আর ওদিকে ডিফারেন্স কত, এদিকে ডিফারেন্স হচ্ছে 9 এর ডিফারেন্স। তাহলে 7:9 এই অনুপাতে তোমাকে এই দুটো মিশ্রণকে মেশাতে হবে। 7:9 কোথায় রয়েছে, অপশন ডি তে রয়েছে, তাহলে অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8। বলছে একজন ব্যক্তি 500 টাকায় দুটো স্টিলের চেয়ার বিক্রি করেছেন, 500 টাকায় দুটি স্টিলের চেয়ার বিক্রি করেছেন। এখানে একটু কনফিউজিং রয়েছে, কোশ্চেনটায় এরকম বলা উচিত যে একজন ব্যক্তি 500 টাকার প্রত্যেকটা, মানে প্রত্যেকটা 500 টাকা, এখানে আমি একটা ওয়ার্ড জুড়ে দিচ্ছি, প্রতিটি, ঠিক আছে, প্রতিটি 500 টাকায় দুটো স্টিলের চেয়ার বিক্রি করেছেন। তিনি 20% লাভ করেন প্রথমটা বিক্রি করে, আর অন্যদিকে তিনি 12% ক্ষতি করছেন। তার পুরো লেনদেনে কত শতাংশ লাভ বা ক্ষতি জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে দুটো জিনিসের সেলিং প্রাইস বলে দিয়েছে সেম, আর প্রত্যেকটা 500 টাকা করে। তো আমরা কি করবো, এখানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও লিখবো প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে দেখো তিনি 20% প্রফিট করেছেন, মানে 100 কিনে 120-তে সেল, বা ছোট করলে 5 টাকায় কিনে 6 টাকায় সেল। তো লিখলাম 5 টাকায় কিনে 6 টাকায় সেল। আর সেকেন্ড ক্ষেত্রে তার কি হচ্ছে, 12% লস হচ্ছে, মানে 100 কিনে 88-এ সেল, বা ছোট করলে 25-এ কিনে 22-এ সেল। 4 দিকে এটা 25-এ কিনে 22-এ সেল। এখন আমাকে কি করতে হবে, যেহেতু প্রশ্নের মধ্যে মেনশন করা আছে যে দুটো জিনিসের সেলিং প্রাইস সেম, তাহলে আমি কি করবো, এই সেলিং প্রাইস দুটোকে সেম বানাবো। তার জন্য কি করবো, ওপরে আমি 11 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দেবো, আর নিচে আমি 3 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কি হয়ে যাবে, এটাও 66-এ কনভার্ট হয়ে যাবে, এটাও 66-এ কনভার্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে 55, আর এটা হয়ে যাবে হচ্ছে 75। তাহলে হিসাব দাঁড়ালে হচ্ছে টোটাল জিনিসের ক্রয় মূল্য 130 টাকা, আর টোটাল সেল করা হয়েছে 132 টাকাতে। ঠিক আছে, টোটাল কিনেছি ক টাকায়, 130 টাকায় কিনেছি, আর 132 টাকা সেল করেছে, আমার প্রফিট এসছে। কত পার্সেন্ট প্রফিট, তার জন্য ক্যালকুলেশন কি হবে, যে 2 টাকা প্রফিট দেখতে পাচ্ছি, কখনোই আমি 2% প্রফিট তো বলবো না, 2 টাকা প্রফিট, ঠিক আছে, 2% না। তো 2 টাকা যে প্রফিট হচ্ছে কার সাপেক্ষে হচ্ছে, 130-এর সাপেক্ষে হচ্ছে। কত পার্সেন্ট প্রফিট, তার জন্য ইন্টু 100। তাহলে কত আসছে, 20/13। তাহলে 20-কে 13 দিয়ে ভাগ করে ডেসিমিলে আসবে, কারণ 13 দিয়ে তো ভাগ মিলবে না, তাহলে ডেসিমিলে আসবে, মানে হচ্ছে প্রফিট তো হচ্ছেই, তাহলে 1.5% প্রফিট হবে। চলো চেকও করে নিই একবার আমরা, কত আসছে, 13-কে 13, 7 দশমিকের জন্য 0, 5 13 65, আবার 5 দশমিকের জন্য 0, তো 5-এর পর সামথিং কিছু না কিছু একটা আসবে। তাহলে ওটাকে অ্যাপ্রক্সিমেট আমরা 1.5 ট্রিট করছি, তাহলে 1.5% কি হবে, গেইন হবে। তাহলে অপশন এ হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, এখানে 500 টাকার কোনো কাজ নেই, এটা বলে দেওয়া যথেষ্ট যে প্রত্যেকটা স্টিলের চেয়ার একই দামে বিক্রি করা হয়েছে। কত টাকায় বিক্রি করা হয়েছে দেওয়ার দরকারও নেই, আনসার কিন্তু আমরা পেয়ে যাব, কারণ পার্সেন্টেজ দিয়েই পার্সেন্টেজ ক্যালকুলেট আমরা করতে পারবো। নেক্সট কোশ্চেন নাম্বার 9 হচ্ছে একটা শ্রেণীকক্ষে কিছু বেঞ্চ রয়েছে, প্রতিটি বেঞ্চে যদি 4 জন করে শিক্ষার্থী বসে তাহলে 3টে বেঞ্চ খালি পড়ে থাকে, এবং প্রতিটি বেঞ্চে যদি 3 জন করে বসে তাহলে 3 জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকে। আচ্ছা, 3 জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকে মানে একটা বেঞ্চ শর্ট পড়ছে। দেখো প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে যদি বসে তাহলে বলছে 3 জন শেষে দাঁড়িয়ে রয়েছে, মানে একটা বেঞ্চ দিলে তারা বসতে পারবে এরকম। মোট ছাত্র সংখ্যা কতজন জানতে চেয়েছে, তাহলে এক কাজ করি, মোট ছাত্র সংখ্যা না ধরে আমি এভাবে ধরে নিচ্ছি মোট বেঞ্চের সংখ্যা x আছে। ঠিক আছে, এরকম ধরে নিচ্ছি, মোট বেঞ্চ আছে x খানা, ক্লাসরুমে বেঞ্চ আছে হচ্ছে এক্সট্রা বেঞ্চ আছে। এবার দেখো এক্সট্রা বেঞ্চের মধ্যে বলছে প্রত্যেকটা বেঞ্চে যদি 4 জন করে যদি বসে তাহলে 3টে বেঞ্চ খালি থাকে। তাহলে 3টে বেঞ্চ যদি খালি থাকে তাহলে আমরা কি বলবো, যে 3টে বেঞ্চ খালি আছে মানে ছাত্র বসেছে কজন, ছাত্র বসেছে হচ্ছে এখানে বেঞ্চের সংখ্যা x, তার মধ্যে 3টে বেঞ্চ খালি, তাহলে কতগুলো বেঞ্চে ছাত্র বসেছে, x - 3 খানা বেঞ্চে ছাত্র বসেছে, আর প্রত্যেকটা বেঞ্চে কজন করে বসেছে, 4 জন করে, তাহলে ইন্টু 4। তাহলে আমরা এটা কি পেলাম, স্টুডেন্টের সংখ্যা পেলাম। এখানে কতগুলো বেঞ্চে ছাত্র বসেছে সেটা লিখলাম, 3টে বেঞ্চ ফাঁকা আছে, তাহলে কতগুলো বেঞ্চে ছাত্র বসেছে, x - 3 খানা বেঞ্চে ছাত্র বসেছে,
আর প্রত্যেকটা বেঞ্চে 4 জন করে বসেছে, ইন্টু 4 করে দিলাম, তাহলে এটা হচ্ছে টোটাল স্টুডেন্টের সংখ্যা। নেক্সট এইভাবেও তুমি আর একটা স্টুডেন্টের সংখ্যা বের করতে পারো। যদি আমরা প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে বসাই, তাহলে বলছে এই এক্স খানা বেঞ্চ পুরোপুরি ফিল আপ হয়ে যাবে, তারপরেও 3 জন দাঁড়িয়ে থাকবে। তাহলে এক্স খানা বেঞ্চের প্রত্যেকটাতে 3 জন করে বসছে, মানে 3x জন তো স্টুডেন্ট থাকছেই, তার সাথে আরো 3 জন দাঁড়িয়েও থাকছে। তাহলে কি দাঁড়ালো, এটাও হচ্ছে টোটাল স্টুডেন্ট, এটাও হচ্ছে টোটাল স্টুডেন্ট। তাহলে কি হবে, এরা ইকুয়াল হয়ে যাবে। তাহলে এইভাবে ইকুয়েশন তৈরি করতে হবে। তোমরা ভাববে জিনিসগুলোকে কিভাবে ইকুয়েশন বানাবো। যেমন এখানে বেঞ্চের সংখ্যা ধরে ইকুয়েশন তৈরি করলাম, তেমন তোমরা যদি চাও যে ছাত্র সংখ্যা কতজন সেটা দেখে সবার মাথাতে হয়তো এটাই আসবে যে ছাত্র সংখ্যা এক্স জন, ওইভাবে একটা ইকুয়েশন তৈরি করি, তো করতে পারো, কোনো প্রবলেম নেই। তো সেইভাবেই তোমাকে ভাবনা চিন্তা এগিয়ে নিয়ে যেতে হবে। একটা ইকুয়েশন তৈরির জন্য নিজের দক্ষতা লাগবে, ঠিক আছে। আমি কি করছি, আমি তো আমার ভাবনা চিন্তা থেকে একটা ইকুয়েশন তৈরি করছি, তোমরা তোমাদের ভাবনা চিন্তা থেকে ইকুয়েশন তৈরি করবে। ব্যাপারটা এইরকম। ম্যাথমেটিক্সে কোনো রকম কিন্তু এই ইউনিক সলিউশন এমন কিন্তু হয় না, কে যে যেমন ভাবে ভাববে ইউনিক আনসার আসবে, ইউনিক সলিউশন না, আনসার সেম আসবে, কিন্তু সলিউশন বিভিন্ন জনের বিভিন্ন রকম হবে। কেউ এইভাবে থিঙ্ক করলো, মানে কেউ এইভাবে ভাবলো, তো তার ক্ষেত্রে এইরকম সলিউশন আসবে, মানে এইভাবে তোমাকে সলভ করতে হবে। কেউ ভাবলো হচ্ছে ছাত্র সংখ্যা একজন, তাহলে তার ক্ষেত্রে একটা অন্য ইকুয়েশন আসবে, সে অন্যভাবে সলভ করবে। তাহলে 4x minus 12 ইকুয়াল টু 3x প্লাস 3। এখানে 3x-টাকে যদি বাঁ দিকে শিফট করে, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 12, ওদিকে চলে যাবে 15 হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু 15। তাহলে x ইকুয়াল টু 15 মানে বেঞ্চের সংখ্যা ছিল 15টা, কিন্তু জানতে চাইছে স্টুডেন্টের সংখ্যা কত। তাহলে এক কাজ করি, 15টাকে এই জায়গায় বসিয়ে দিই, স্টুডেন্টের সংখ্যা পেয়ে যাবো, অথবা 15টাকে এই জায়গায় বসিয়ে দিই, যে কোনো একটা জায়গায় বসালেই হবে। তাহলে যদি আমরা এই জায়গায় 15 বসাই, তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 12, 4 12 48, তাহলে 48 জন স্টুডেন্ট আছে। অপশন সি এরটা হয়েছে রাইট আনসার, 48 জন স্টুডেন্ট আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, একটা মিনিট ওয়েট, 9 না, কোশ্চেন নাম্বার 10 বলছে একটা গরুর পাল থেকে একজন কৃষক তার ছেলের মধ্যে 4 ছেলের মধ্যে এমনভাবে গরু ভাগ করে দেন যাতে প্রথম ছেলে গরুর পালে যতগুলো গরু ছিল তার অর্ধেক পায়, দ্বিতীয় ছেলে পায় 1/4, তৃতীয় ছেলে পায় 1/5, আর চতুর্থ ছেলে 7টা গরু পাচ্ছে। তাহলে টোটাল গরু আমি ধরে নিচ্ছি 1 অংশ আছে, তার মধ্যে হাফ অংশ পাচ্ছে প্রথম ছেলে, 1/4 মানে 1/4 অংশ পাচ্ছে দ্বিতীয় ছেলে, 1/5 মানে 1/5 অংশ পাচ্ছে তৃতীয় ছেলে। তাহলে তিনটাকে যোগ করবো, 1 থেকে বিয়োগ করলে চতুর্থ ছেলে কত অংশ গরু পাচ্ছে সেটা পেয়ে যাবো। তাহলে যোগ করবো যখন লসাগু আসবে 20, উপরে আসবে 10 প্লাস 5 প্লাস 4, মানে 19/20, 19/20 টোটাল গরু ডিস্ট্রিবিউট হয়ে গেল 3 ছেলের মধ্যে। চতুর্থ ছেলে কত অংশ পাবে, 1 মাইনাস 19/20, মানে 1/20 অংশ গরু পাবে হচ্ছে চতুর্থ ছেলে। আর ওই 1/20 অংশ মানেই হচ্ছে 7টা গরু। তাহলে 1 অংশ মানে কত, তাহলে 1/20 অংশ মানেই হচ্ছে 7টা গরু, তাহলে 1 অংশ মানে কত হবে, 7 ইন্টু 20/1, 7 ইন্টু 20/1 মানে হচ্ছে 140টা। তাহলে 140টা গরু, মানে অপশন বি একটা হবে রাইট। টোটাল গরুর পালে 140টা গরু ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 11, একটি বোতল অর্ধেক দুধপূর্ণ এবং দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন আরেকটি বোতল 1/4 দুধপূর্ণ। দুটি বোতলের ফাঁকা অংশ জল যোগ করা হয় যাতে উভয় বোতল পূর্ণ হয়ে যায়, এবং উভয় মিশ্রণ তৃতীয় বোতলে ঢেলে দেওয়া হয়। তৃতীয় বোতলে উপাদানের কত অংশ দুধ রয়েছে বার করতে হবে। তাহলে আমরা ছবি এঁকেই কোশ্চেন সলভ করতে পারবো। এখানে দুটো পাত্র নিলাম, প্রথম পাত্রের ক্যাপাসিটি যা, দ্বিতীয় পাত্রের ক্যাপাসিটি তার দ্বিগুণ। তাহলে দ্বিতীয় পাত্রটাকে একটু আমি বড় আঁকছি, দ্বিতীয় পাত্রের ক্যাপাসিটিটা হচ্ছে বড়। প্রথমটাতে বলেছে যে অর্ধেক দুধ রয়েছে, আর দ্বিতীয়টাতে বলছে যে 1/4 দুধ রয়েছে। তাহলে এক কাজ করি, এটাকে আমরা 2 ইউনিট ভাবি, এই মিশ্রণটা 2 ইউনিট আর এই মিশ্রণটা তাহলে 4 ইউনিট এমন ভেবে নিলাম। কারণ এমনি তো তোমাকে ধরতে হবে যে সেকেন্ড কন্টেনারের ক্যাপাসিটি ফার্স্ট কন্টেনারের দ্বিগুণ, তাহলে এইভাবেই ধরলাম, এটা 2 যদি হয় তাহলে এটা 4, ক্যাপাসিটিটা ধরলাম। এখানে বলেছে অর্ধেক দুধ রয়েছে, মানে 2 এর মধ্যে 1 তাহলে দুধ রয়েছে, বাকি তাহলে 1 আমাকে জল দিতে হবে, পূর্ণ করতে গেলে জল দিতে হবে 1, নিচের অংশটা দুধ, উপরের অংশটা হচ্ছে জল। এবার এখানে 1/4 অংশ বলছে দুধ রয়েছে, তাহলে 4 লিটারের 1/4 অংশ কত, আবার 1 লিটারই হবে, আর বাকি 3 হচ্ছে জল। ঠিক আছে, নেক্সট। এবার যখন আমরা এই পাত্রের মিশ্রণ আর এই পাত্রের মিশ্রণকে মিশিয়ে দেবো, তখন মিশ্রণটা পুরো হয়ে যাবে 6 লিটারের। জানতে চেয়েছে যে কত অংশ দুধ থাকবে, তাহলে এখানে দুধ থাকবে হচ্ছে 1 আর 1 মিলিয়ে 2,
তাহলে 2 নিচে 6 ইন্টু 100 পার্সেন্টেজে পেয়ে যাবো। না পার্সেন্টেজে চেয়েছে, না পার্সেন্টেজে চাইনি, অংশে চেয়েছে। তাহলে অংশে মানে 2 এর 6 1 এর 3 অংশ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। 1 এর 3 অংশ, অপশন বি এরটা হয়ে যাবে রাইট আনসার। তাহলে 6 ভাগের মধ্যে 2 ভাগ মিল করেছে। ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 1 এর 3 অংশ। 6 ভাগের মধ্যে 2 ভাগ মানে কাটাকুটি করার পর 1 এর 3 অংশ। নেক্সট কোশ্চেন নাম্বার 12। নাম্বার সিস্টেম থেকে দেওয়া 7 টু দি পাওয়ার 48 না 84, 7 টু দি পাওয়ার 84 কে যদি তুমি 342 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত থাকবে? দেখো এখানে তোমাকে কি করতে হবে, এই 7-এর পাওয়ারে এমন কিছু লিখতে হবে যাতে সেই সংখ্যাটা 342-এর থেকে 1 কম বা 1 বেশি, মানে কাছাকাছি যায়। তো 342-এর পরের সংখ্যা 343, যেটা 7-এর কিউব। এইরকম না, তোমাকে কিউব নাম্বার এইগুলো আগে থেকে রেডি রাখতে হবে, নাহলে কি প্রশ্নটা ধরতেই তোমাদের প্রবলেম হবে। তাহলে 7-এর কিউব হচ্ছে 343, আর এখানে দেওয়া আছে 342 দ্বারা ভাগ করো। তাহলে আমি 7-এর পাওয়ারে যে 84 দেওয়া আছে না, ওটাকে আমরা এইভাবে সেট করব। 7-এর পাওয়ারে 84 কে এইভাবে লিখবো, 7-এর পাওয়ারে 3, তার পাওয়ারে আমাকে এখানে এমন একটা কিছু লিখতে হবে যাতে 3-এর সাথে এই পাওয়ারটা গুণ করে যেন 84 হয়। ঠিক আছে, তাহলে কত আসবে? 3 2 6, 3 8 24, 28 আসবে। তাহলে বলছে এইটাকে তুমি 342 দিয়ে ভাগ করছো, মানে 3-এর পাওয়ারে 3, এই 7-এর পাওয়ারে 3 মানে তো 343। তো 343-এর পাওয়ারে 28 আছে, তাকে তুমি ডিভাইড করছো 342 দিয়ে। তার মানে 343 আছে 28 বার, 343 উপরে আছে কতবার? 28 বার আছে, 28 বার মাঝখানে গুণের সাইন। একটা 343-কে আমরা যদি 342 দিয়ে ভাগ করি তাহলে 1 ভাগশেষ পাই। তো এরকম 1 ভাগশেষ আমি কবার পাবো? 1 ভাগশেষ আমরা পাবো হচ্ছে 28 বার, আর মাঝে মাঝে গুণের সাইন। তাহলে 1-কে 28 বার গুণ, তাহলে 1-কে যদি আমরা 28 বার গুণ করি তাহলে রেজাল্ট কি আসবে? 1ই আসবে। আর 1 হচ্ছে 342-এর থেকে ছোট, তাহলে ভাগশেষ আমরা 1ই পেয়ে যাব। আনসার হয়ে যাবে অপশন বি এরটা। চলে গেলাম নেক্সট কোশ্চেন নাম্বার 13। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রশ্নটা দেওয়া হচ্ছে, আন্না সকাল 5টা 20-তে শহর বি থেকে এ শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি 2 ঘন্টা 15 মিনিটের জন্য 80 কিমি পার আওয়ার গতিবেগে ভ্রমণ করেছিলেন। এরপর তিনি গতি কমিয়ে 60 কিমি পার আওয়ার করে দিয়েছিলেন। যদি দুই শহরের মধ্যে দূরত্ব 350 কিলোমিটার হয় তাহলে তিনি কোন সময় এতে পৌঁছাবেন? বি থেকে স্টার্ট করেছে, এতে পৌঁছাবে 5টা 20-তে স্টার্ট করেছে, 2 ঘন্টা 15 মিনিট মানে 2 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে 2 পূর্ণ 1 এর 4 ঘন্টা, 15 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ। তাহলে 2 পূর্ণ 1 এর 4 ঘন্টা ধরে সে 80 কিলোমিটার গেছে, 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেছে। আচ্ছা 2 পূর্ণ 1 এর 4, 2 পূর্ণ 1 এর 4 মানে হচ্ছে 9 এর 4, তাহলে 9 এর 4 দিয়ে গুণ করলে 180 কিলোমিটার তার কভার হয়ে গেছে। তাহলে 2 ঘন্টা 15 মিনিট ধরে জার্নি করার পর দেখা গেল সে 180 কিলোমিটার কভার অলরেডি করে ফেলেছে। টোটাল দূরত্ব হচ্ছে 350, তাহলে 350 থেকে আমরা মাইনাস করে নেবো 180, মানে যতটা কভার করা হয়ে গেছে। পড়ে থাকলে হচ্ছে 170 কিলোমিটার, যেটা এখনো কভার করতে হবে তাকে। এবার 170 কিলোমিটার কভার যখন করবে তখন তার গতিবেগ থাকবে কত? 60 কিমি পার আওয়ার। তাহলে আমরা যদি 170-কে যদি 60 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা আরো কতক্ষণ সময় লাগবে ওই 170 কিলোমিটার কভার করতে সেটা পেয়ে যাব। তাহলে ডিভাইড করছি যখন, তখন 0-র সাথে 0 কাটছে, 6 দুগুণে 12, 5 এর 6, এত ঘন্টা আরো লাগছে। তার মানে টোটাল কত ঘন্টা লাগলো? টোটাল লাগলো হচ্ছে 2 পূর্ণ প্রথমে 1 এর 4 ছিল, আরো এটা কত যোগ হলো? 2 পূর্ণ 5 এর 6 আরো যোগ হলো, তাহলে কত হয়ে গেল? 2 আর 2 এর 4, 1 এর 4 আর 5 এর 6 যোগ করলে হয়ে যায় কত? আচ্ছা 1 এর 4 এটা 5 এর 6, তাই তো? চলো যোগ করি, তাহলে 2 আর 2 নর্মাল যোগ করছি। হ্যাঁ, এটা হচ্ছে 9 এর 4, আর এটা হচ্ছে 6 দুগুণে 12, 12 আর 5 হচ্ছে 17 এর 6। তাহলে যোগ করার ক্ষেত্রে 12 হয়ে যাবে লসাগু, উপরে হয়ে যাবে হচ্ছে 3, 3 9 27, প্লাস 12-কে 6 দিয়ে ভাগ করলে 2, 2 আর 17 গুণ করলে 34। তাহলে ক্যালকুলেট করলে কত পাচ্ছি? 27 আর 34, 61, 61/12, 61/12 মানে হচ্ছে 5 12 60, 5 পূর্ণ 1 এর 12 ঘন্টা, 5 পূর্ণ 1 এর 12 ঘন্টা মানে 5 ঘন্টা, আর 1 এর 12-কে 60 দিয়ে গুণ করব তবে মিনিটে কনভার্ট হবে সে। 1 এর 12-কে 60 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 মিনিট। তাহলে 5 ঘন্টা 5 মিনিট পর সে পুরো দূরত্বটা কভার করবে, মানে বি তে গিয়ে পৌঁছাবে। সরি, বি থেকে স্টার্ট করেছিল, এতে গিয়ে পৌঁছাবে।
5 ঘন্টা 5 মিনিট পর, তার মানে কার পর থেকে, এই 5টা 20, সকাল 5টা 20 পর থেকে 5 ঘন্টা 5 মিনিট, মানে 10টা বেজে 25 মিনিট হবে, 10টা বেজে 25, এই যে আনসার হয়ে যাবে অপশন ডি একটা। 5টা 20 পর থেকে আরো 5 ঘন্টা 5 মিনিট ক্যালকুলেট করলে কত হয়, 10টা বেজে 25, তো 10টা বেজে 25 অপশন ডি তে রয়েছে, অপশন ডি হবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, x minus 1 by x equal to 2 হলে x to the power 4 plus 1 by x to the power 4 equal to question mark। দেখো ডিটেলসে সলভ করে প্রথমে আমি দেখাচ্ছি যে x minus 1 by x যদি 2 দেওয়া থাকে তাহলে আমরা এটাকে হোল স্কোয়ার করে দিই, 2 এর স্কোয়ার 4, হোল স্কোয়ারের ফর্মুলা x স্কোয়ার minus 2 into x into 1 by x plus 1 by x স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4। এই x এর সাথে এই x ক্যান্সেল আউট হবে, এই দুইটা এদিকে আসবে, যোগ হয়ে যাবে, তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই দুইটা এদিকে এসে 4 এর সাথে যোগ হয়ে 6 হয়ে যাবে। এই ইকুয়েশনটাকে আমরা আরেকবার হোল স্কোয়ার করি, একবার তো স্কোয়ার করলাম, আরেকবার করি, তাহলে আরেকবার যখন আমরা স্কোয়ার করবো এটাকে, তাহলে কত তৈরি হবে, x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ পাশে 6 এর স্কোয়ার 36। এবার এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এই দুইটা এদিকে শিফট হবে, তাহলে 36 থেকে 2 বিয়োগ হয়ে যাবে কত 34। তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেট করতে পারো ফর্মুলা যদি জানা থাকে তো, অথবা এগুলোকে শর্টকাটেও করা যায়, এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু যদি কে দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান ইজিলি বের করতে পারি, সেটা হচ্ছে তোমার কে স্কোয়ার প্লাস 2 করে, ঠিক আছে, কে স্কোয়ার প্লাস 2 মানে 2 এর স্কোয়ার প্লাস 2 করে, যেহেতু কে এর মান 2 দেওয়া আছে তাহলে আমরা কে স্কোয়ার প্লাস 2 করে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানটা বের করতে পারবো। নেক্সট এখান থেকে যদি তোমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করতে চাও, তাহলে কি করতে হবে, এই পুরো পার্টটার স্কোয়ার করে সেখান থেকে 2 মাইনাস করতে হবে, এই পুরো পার্টটার স্কোয়ার করে সেখান থেকে 2 মাইনাস করতে হবে। মানে যদি তোমার কাছে এইরকম জিনিস থাকে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু যদি কে থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কে স্কোয়ার মাইনাস 2 হয়। তো এইগুলো একটু মনে রাখতে হবে, যদি মনে না রাখতে পারো তাহলে তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে, নাহলে কোশ্চেন স্কিপ করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আনসার কি হবে, প্রথমে আমরা এটার মানকে দেখতে পাচ্ছি 2 দেওয়া আছে, তাহলে এটার মান কত হবে, 2 স্কোয়ার প্লাস 2 মানে 6, নেক্সট পরের স্টেপ হচ্ছে 6 এর স্কোয়ার মাইনাস 2, 6 স্কোয়ার মাইনাস 2 মানে কত 34, তাহলে আনসার হয়ে যাবে 34। তো দুটো স্টেপে আনসার হয়ে যেত যদি তোমাদের কাছে অপশন রেডি থাকতো, ঠিক আছে। তাহলে প্র্যাকটিস করতে থাকো, কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 15 হবে। আচ্ছা এখানে হলো হচ্ছে আনসার অপশন ডি এরটা। নেক্সট কোশ্চেন নাম্বার 15, 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন এবং 25 পয়সার কয়েন নিয়ে টোটাল 420টা কয়েন আছে, যদি তাদের মূল্যের অনুপাত 2:3:5 হয়, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কতগুলো আছে। তাহলে এক কাজ করি, আমি এটাকে 4 দিয়ে আগে থেকে গুণ করে রাখি, ঠিক আছে, আগে থেকে আমরা এটাকে 4 দিয়ে গুণ করে রাখি, না এটা মূল্য দিয়েছে না, তাহলে গুণ করার প্রয়োজন, এটা যেমন আছে তেমন থাক। মূল্য মানে তো এটা 2 টাকা, এটা 3 টাকা, এটা 5 টাকা, এটা হচ্ছে মূল্যের অনুপাত দেওয়া। আচ্ছা 1 টাকার কয়েন আমাকে 2 টাকা বানাতে হবে, তাহলে 1 টাকার কয়েন দুটো ছিল, আমাকে 3 টাকা বানাতে হবে, তো 3 টাকা বানাতে হবে কাদের দিয়ে, 50 পয়সা দিয়ে, তাহলে 50 পয়সা তো আমরা 6টা ছিল। আমাকে 5 টাকা বানাতে হবে 25 পয়সা দিয়ে, তাহলে 1 টাকা বানানোর জন্য 4টে 25 পয়সা লাগে, তাহলে 5 টাকা বানানোর জন্য 4 5 20টা 25 পয়সা লাগবে, তাহলে 20টা 25 পয়সা নিয়ে তবে 5 টাকা হবে। তাহলে টোটাল কতগুলো কয়েন হলো এখানে দেখে নাও, 20 আর 6 26 আর দিয়ে হচ্ছে 28 খানা কয়েন আছে, কিন্তু প্রশ্নে বলেছে 28 খানা কয়েন না, 420টা কয়েন আছে, তাহলে 28 মানেই হচ্ছে 420। জানতে চাওয়া হয়েছে কি যে 1 টাকার মুদ্রার সংখ্যা কত, দেখো 1 টাকার মুদ্রার সংখ্যা দুটো, তাহলে এই 2 মানে কত বের করে নেবে, তাহলে 14 দিয়ে ভাগ করলে 2 এর মান পেয়ে যাবে, তাহলে এটাকে 14 দিয়ে ভাগ করে দাও, 3 14 42 30টি হয়ে যাবে হচ্ছে আনসার, অপশন বি এরটা হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 16, একটি ক্লাসের 100 জন শিক্ষার্থীর মধ্যে 60 জন চা, 40 জন কফি এবং 25 জন উভয়ই খায়, চা বা কফি কোনোটাই খায় না এমন শিক্ষার্থীর সংখ্যা কত। ভেন ডায়াগ্রামের কোশ্চেন। তো 100 জন শিক্ষার্থী রয়েছে, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে টোটাল 100 জন রয়েছে, 60 জন চা খায়, তাহলে এই
সার্কেলের মধ্যে 60 জন ঢুকে গেল, এই সার্কেলের মধ্যে 40 জন ঢুকে গেল, তারা কফি খায়, আর 25 জন উভয়ই খায়, তাহলে 25 এখানে ঢুকে চলে এলো। কতজন দুটোই খায় না, তাহলে বাইরের পোর্শনটা বের করতে হবে। তাহলে বাইরের পোর্শনটা বের করার নিয়ম হচ্ছে পুরো রেক্টেঙ্গেলটা থেকে দুটো সার্কেলকে মাইনাস করতে হবে। তাহলে পুরো রেক্টেঙ্গেলটা হচ্ছে 100, সেখান থেকে দুটো সার্কেল মাইনাস করবো, মানে প্রথম সার্কেলটা 60-এর সার্কেল, দ্বিতীয় সার্কেলটা 40-এর সার্কেল, কিন্তু এই 25 জন এদের দুজনকার মধ্যেই ঢুকে রয়েছে, একটা 25 মাইনাস করতে হবে, কেননা 25 দুবার কাউন্ট হয়ে গেছে। তাহলে ক্যালকুলেট করলে কত পাবো আমরা, এটা তো 100 100 কেটে যাবে, 25 হয়ে যাবে, তাহলে আনসার হয়ে যাবে 25। 25 রয়েছে অপশন এ তে, অপশন এ হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 17। এ এবং বি একটি কাজ 30 দিনে করতে পারে, যখন বি এবং সি একত্রে 24 দিনে, সি এবং এ একত্রে 20 দিনে করতে পারে। বলছে তারা সবাই একসাথে 10 দিনের জন্য কাজ করে এবং তারপর বি ও সি চলে যায়, কতদিন সময় লাগবে কাজটা শেষ হতে? কতদিন সময় বলতে বি আর সি চলে গেলে তো এই কাজটা করবে, এ আর কতদিন সময় নেবে বাকি কাজটা শেষ করতে? তাহলে এলসিএম করে আমরা কোশ্চেন সলভ করতে পারবো। এ আর বি একত্রে কাজ করলে কাজ 30 দিনে শেষ হয়ে যায়, বি আর সি একসাথে কাজ করলে কাজ 24 দিনে শেষ হয়ে যায়, সি আর এ একত্রে করলে কাজ 20 দিনে শেষ হয়ে যায়। তো এদের লসাগু কত আসবে? 120 লসাগু হয়ে যাবে। এফিসিয়েন্সি গুলো কত আসবে? একটা 4, একটা 5 আর একটা 6, মানে টোটাল এফিসিয়েন্সি 15, কিন্তু এই 15 এফিসিয়েন্সি হচ্ছে দুটো এ, দুটো বি, দুটো সি এর। তাহলে একটা এ, একটা বি, একটা সি এর এফিসিয়েন্সি কত হবে? 15-এর হাফ 7.5 এফিসিয়েন্সি হবে। ঠিক আছে, 15-এর হাফ 7.5 এফিসিয়েন্সি হবে। এবার এরা 10 দিন একসাথে কাজ করেছে, তাহলে এই এফিসিয়েন্সির সাথে 10 দিন কাজ হয়েছে, তাহলে এই এফিসিয়েন্সির সঙ্গে 10 গুণ করে দেবো, 75 ইউনিট কাজ কমপ্লিট। তাহলে 120 থেকে আমরা কি করব, 75 মাইনাস করব, 75 মাইনাস করলে কত আসছে? 45 আসছে। এই 45 ইউনিট কাজটা এবার করবে কে? শুধু এ করবে। কেন এ করবে? কারণ বি আর সি দেখো চলে যাচ্ছে। এই 45 ইউনিট কাজটা যদি এ করে, তাহলে এর এফিসিয়েন্সি কত সেটা দেখতে হবে। এর এফিসিয়েন্সি কি করে পাবো? এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 7.5, সেখান থেকে বি আর সি এর এফিসিয়েন্সি সরিয়ে দিই, বি আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে এখান থেকে 5 মাইনাস করলে কত আসছে? 2.5, তাহলে এটাকে আমরা 2.5 দিয়ে ভাগ করবো। তাহলে 45 কে আমরা 2.5 দিয়ে ডিভাইড করে দেবো, 2.5 দিয়ে ডিভাইড করবো। তাহলে দশমিক তুললাম, উপরে শূন্য বসালাম, 25, এখানে কত আসবে? 18, তাহলে 18 দিন। অপশন এ হবে রাইট আনসার, 18 দিন কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 18। দুটো সংখ্যার গড় দিয়ে দিয়েছে, তাদের গুণফলের বর্গমূল, মানে গুণ করার পর বর্গমূল করলে 6 পাওয়া যাবে। আচ্ছা, দুটো সংখ্যার গড় 6.5, মানে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 13। তো অপশন তো দেওয়াই আছে, আমরা দেখিনি যে দুটো সংখ্যা যোগ করে 13 কোথায় আসছে। তো প্রত্যেকটা অপশনই দেখো দুটো সংখ্যা যোগ করে 13 আসছে, কিন্তু বলেছে গুণ করার পর বর্গমূল করলে 6 আসবে, মানে গুণফলটা তার মানে 4 9 36 আসবে। অপশন সি এরটা হবে। ঠিক আছে, গুণফলটাকে 36 আনতে হবে, তো 36 কোথায় রয়েছে? 4 আর 9 রয়েছে, 4 আর 9 গুণ করলে 36 হবে, তার রুট করলে 6 হবে। তাহলে এটা অপশন টেস্ট হয়ে গেল, অপশন টেস্টে আনসার করে দিতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 19। বলছে দুই হাতের মধ্যে দিয়ে যাওয়া একটা দ্রব্য, দুই হাতের মধ্যে দিয়ে যাওয়া মানে হ্যান্ড চেঞ্জ হচ্ছে, মানে একজন আরেকজনকে বেচছে, সে আবার আরেকজনকে বেচছে, এইরকম। বলছে দুই হাতের মধ্যে দিয়ে যাওয়া একটি দ্রব্য 38% লাভে বিক্রি হয়, মানে হ্যান্ড চেঞ্জ হওয়ার পর তার দামটা 38% বেড়ে গেছে। মানে আমি 100 টাকায় কিনে একজনকে বেচলাম, সে আবার বেচলো তাকে, তো টোটাল আমার থেকে তৃতীয় জনের কাছে যখন দামটা গেল, দ্রব্যটা গেল, দামটা হয়ে গেল হচ্ছে, আমার কাছে যদি 100 টাকা হয় তাহলে তার কাছে হয়ে গেছে 138 টাকা। এইরকম হ্যান্ড চেঞ্জ হতে হতে দাম বেড়ে গেছে। বলছে প্রথম ডিলার 20% লাভ করে, মানে আমি যাকে সেল করেছি তাকে 20% লাভে সেল করেছি। তাহলে আমি যদি 100 টাকায় কিনে থাকি, আমি একজনকে বেচেছি হচ্ছে 120-তে, সে আবার তাকে বেচেছে এমন দামে যাতে এখান থেকে এই ভ্যালুটা বেড়ে গিয়ে 138 হয়ে যায়। তাহলে সে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে সেটা জানতে চেয়েছে। তাহলে 18 টাকা লাভ দেখতে পাচ্ছি আমি এখানে, 120 টাকার ওপর সে লাভটা করেছে, ইন্টু 100 করে দাও, তাহলে কত পার্সেন্ট লাভ তুমি পেয়ে যাবে। তাহলে 0-র সাথে 0 কাটি, 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে হচ্ছে 3, এটা কেটে হচ্ছে 5, তাহলে 3 5 হচ্ছে সে 15% প্রফিট করেছে, মানে দ্বিতীয় ডিলারটা 15% প্রফিট করেছে। 15% অপশন ডি তে রয়েছে, অপশন ডি হবে রাইট আনসার। নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন নাম্বার 20। দুই প্রার্থীর মধ্যে একজন প্রার্থী নির্বাচনে 68 ভোট, আচ্ছা কি বলেছে আর একবার, দুই প্রার্থীর মধ্যে একজন প্রার্থী নির্বাচন হচ্ছে আর কি, দুজন প্রার্থী লড়াই করছে, 68 ভোট অবৈধ ঘোষণা করা হয়, মানে যতজন ভোট দিয়েছে তার মধ্যে 68 এতগুলো ভোট অবৈধ, ইনভ্যালিড ভোট আছে। বিজয়ী প্রার্থী গ্রাহ্য ভোটের
52% ভোট পেয়েছে। বিজেপি প্রার্থী গ্রাহ্য ভোটের 52% মানে হচ্ছে যে ভোটগুলো ভ্যালিড তার 52% ভোট পেয়েছে। তাহলে যে পরাজিত হয়েছে সে গ্রাহ্য ভোটের 48% পাবে। একজন যদি 52% পায় তাহলে অন্যজন 48% পাবে। তাহলে দুজনের ভোটের মার্জিনটা কত হলো? 4%-এর মার্জিন হলো। ওই 4% মানে দেখো প্রশ্নের মধ্যে বলে দিয়েছি, এবং 98 ভোটে জয়ী হন, মানে মার্জিনটা হচ্ছে 98। তাহলে সেই 4% মানে 98, আর 100% মানে কত? 100% মানে হচ্ছে 98/4 × 100। এটা কাটলে 25, 25 আর 98 গুণ করলে কত হয়? 25 আর 100 গুণ করলে হয় হচ্ছে 2500, সেখান থেকে আরো 2 মানে 50 কম, তাহলে 2450, তাহলে 2450। এটা হচ্ছে কি? আনসার নয়, এটা হচ্ছে টোটাল গ্রাহ্য ভোট। কারণ গ্রাহ্য ভোটের ওপর মানে এটা হয়েছে, নির্বাচনটা হয়েছে গ্রাহ্য ভোটের ওপর। তাহলে এইটা হচ্ছে গ্রাহ্য ভোট। এবার ভোট দিয়েছিল কজন জানতে চেয়েছে, মোট ভোটারের সংখ্যা কত। তো এটা যদি গ্রাহ্য ভোট হয় তাহলে মোট ভোটারের সংখ্যা এর সাথে আরোই 68 অ্যাড হয়ে যাবে। যারা ইনভ্যালিড ভোট দিয়েছিল তারাও তো অ্যাড হবে তার সাথে, তাহলে 68 আরো অ্যাড হয়ে যাবে। তাহলে আনসার কত হবে? 812518। 2518 অপশন বি তে রয়েছে, অপশন বি হবে হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? টোটাল 20টা কোশ্চেন আমরা সলভ করলাম, ধীরে ধীরে করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।